KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। গতকাল আমি আর জয়জ্যোতি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মুস্তাফিজুর রহমান, যাকে কেন্দ্র করেই মুহূর্তে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আরও তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক চলছিল, যে রাজনৈতিক পরিপ্রেক্ষি চলছিল, এবং সেইটা যেন ক্রিকেটের 22 গজে এসে এবার ঠেকেছে। আর এবার গতকালের পর মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে খেলতে না দেওয়া এবং কেকেআরের কাছে সেই সিদ্ধান্তের কথা জানাই, সমস্ত কিছু আপনাদের জানিয়েছিলাম। আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেখানে 17 জন পরিচালককে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী টি20 যে বিশ্বকাপ রয়েছে, যেখানে গ্রুপ পর্বের 4টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের, সেই ম্যাচগুলো খেলবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের দলকে ভারতে পাঠাবে না, এবং আইসিসিকে চিঠি দেওয়া হবে এই বিষয়ে, যাতে এই ম্যাচের জন্য শ্রীলঙ্কায় করা হয়। আমি জয়জ্যোতির কাছে জানতে চাইবো, জয়জ্যোতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে? মানে এটা তো অনেকেই বলছেন যে আখেরে ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই হবে। একেবারেই। আর একটা কথাই বলবো যে মুস্তাফিজুর এই ক্রিকেটার বা এই নামটা দুদেশের ক্রিকেটীয় সম্পর্কটাকেও কিন্তু নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে। গতকাল যখন বিসিসিআইয়ের ওই নির্দেশ আসে, তারপর থেকে মুস্তাফিজুর ট্রেন্ডিং এবং এত কিছু ডেভেলপমেন্টস। বলে রাখি, যেটা খবর পাচ্ছি, বিসিবির যে 17 জন পরিচালক ছিল তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আপত্তি জানিয়েছেন, যেটা খবর আসছে আমাদের কাছে। কেউ কেউ আপত্তি জানিয়েছেন যে এই যে সিদ্ধান্তটা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে তারা ভারতে আসবে না, নিউট্রাল ভেন্যু দেওয়া হোক বাংলাদেশের জন্য, এক্ষেত্রে যারা আপত্তি জানিয়েছিলেন তাদেরও কিছু করার নেই, কারণ এখানে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করেছে। এবং আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি মানে পিভোটাল রোল প্লে করছেন এখানে, এবং তিনি বলছেন যেটা বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারি না। তো এটাই বিষয় যে তিনি বলছেন, এবং একই সঙ্গে বিসিবি প্রধান আমিনুল, প্রাক্তন বাংলাদেশ ক্রিকেটার, তিনিও একই কথা বলছেন। এবং তারপর সর্বসম্মতিক্রমে এটা করা হয়, এবং তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশ ভারতে যাবে না টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং সেটার জন্য আইসিসির দ্বারস্থ হবে। এবার আইসিসির দ্বারস্থ হবে আইসিসির প্রধানকে, নিশ্চয়ই তারা জানেন আইসিসির প্রধানকে, যিনি প্রধান মানে জয় শাহ, তার বাবা আবার অমিত শাহ। তো লিঙ্ক আপ রয়েছে এখানে। এখানে কতটা কি ফলপ্রসূ হবে সেটা বলা খুব মুশকিল। আমার সঙ্গে একজন বিসিসি অফিসিয়ালের কথা হচ্ছিল আজকে, এবং তিনি পরিষ্কার জানাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা চাইছে এটা অলীক কল্পনা ছাড়া কিছু না, কারণ আর বেশি দিন বাকি নেই, 1 মাসের কম সময়। এবং যেসব বিষয়গুলো তিনি বলছেন যে লজিস্টিক্স, এবং মানে এই মুহূর্তে অলরেডি কিন্তু বুক করে ফেলা হয়েছে হোটেল, প্লেন। তো সেক্ষেত্রে, এবং ক্রিকেটারদের শুধু নয়, একটা গোটা টিম রয়েছে, ব্রডকাস্টিং টিম রয়েছে, তো অনেক বিষয় থাকবে এর সঙ্গে যুক্ত, এবং প্রত্যেকটাকে এই মুহূর্তে রিশেফল করা নেক্সট টু ইম্পসিবল। বাংলাদেশ তাদের মনোভাব একদম স্ট্রিক রেখেছে যে তারা আসবেন না, এবং এটা কেন মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে, বা রাদার ভালো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখানে হস্তক্ষেপ করেছে। যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে কিছু করার থাকে না। বিসিসিআইয়ের ক্ষেত্রে একদম সেম, যদি সরকার হস্তক্ষেপ করে তখন বিসিসিআই কিছু করা থাকে না, এবং বিসিসিআইকে সেই সিদ্ধান্তই নিতে হয় যেটা সরকার চাইছে। তো বিসিবির ক্ষেত্রেও সেটা অন্যথা হয়নি। এবার বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে একটা কোথাও গিয়ে ইগো কাজ করেছে, যে মুস্তাফিজুরকে যেখানে খেলানো হলো না, সেক্ষেত্রে আমাদের তরফ থেকে একটা প্রতিবাদ স্বরূপ আমরা, ঠিক যেমন পাকিস্তান মানে এর আগে দাবি করেছিল, ঠিক একই রকমভাবে বাংলাদেশও কিন্তু দাবি করেছে। এবার বিষয় হচ্ছে পাকিস্তান কিন্তু টিআরপি আনে ক্রিকেটে। পাকিস্তান
খেলা মানে ইন্ডিয়া পাকিস্তান খেলা মানে বক্স অফিস হিট, এটা কিন্তু প্রত্যেকে জানে। এবং ইন্ডিয়া বাংলাদেশ সেই বক্স অফিস কিন্তু সেই হিট বা সেরকম, হ্যাঁ কিছু কিছু ম্যাচ অবশ্যই ভালো হিট মানে রুদ্ধশ্বাস ম্যাচ হয়, কিন্তু সব ম্যাচের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এবার প্রশ্ন হচ্ছে এটা কোথাও গিয়ে হিতে বিপরীত হবে না তো? বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে না তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? মানে এমনটাও হতে পারে যে আচ্ছা কি হতে পারে এটার পরিণতি আমি পরে বলছি ভাষ্য থেকে, তবে আপাতত বলে রাখি যে মুস্তাফিজুরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্টান্স কোথাও গিয়ে বাংলাদেশকেই যেন বুমেরাং করে না দেয়, ক্লিন বোল্ড করে না দেয়। একদমই, এবং বাংলাদেশ কোথাও গিয়ে সেই প্রতিহিংসাটাই চরিতার্থ করতে গিয়ে এটা করলো। তবে এর ফলাফলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই কিন্তু আগামী দিনে ভুগতে হবে। আমরা ফিরবো আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে, সেই সিদ্ধান্ত কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে, এর পরিণতি কি হতে পারে জয়জ্যোতি? দেখো ভাস্বতী, প্রথমে বলে রাখি যে যে দাবিটা বাংলাদেশ করছে, হ্যাঁ বোঝা গিয়েছে যে মুস্তাফিজুর খেলতে পারছে না, বিসিসিআই ইনস্ট্রাক্ট করেছে কেকেআরকে যে তাকে যেন রিলিজ করে দেয়, সেটা একটা বিষয়। কিন্তু তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত, যেটা আমি একটু আগেও বলছিলাম যে কোথাও কি যেন বুমেরাং না হয়ে যায়। আমি তোমাকে বলে রাখি আইসিসি কিন্তু তাদের মনোভাবেও অনড় থাকবে। আমাদের যা সূত্র বলছে আইসিসি তাদের মনোভাবেও অনড় থাকবে এবং কোনোভাবেই বাংলাদেশের এই দাবি মানা হবে না। এখনো পর্যন্ত যা লেটেস্ট আপডেট বা যা সোর্স বলছে যে কোনো রকমভাবেই মানে মানা হবে না। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানা সম্ভব নয়। মানা সম্ভব হলে হয়তো ভেবে দেখা যেত। তবে তুমি যেমনটা জানো 7ই ফেব্রুয়ারি থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং বাংলাদেশের ম্যাচ যদি আমি বলি, বাংলাদেশের ম্যাচ হচ্ছে 7ই ফেব্রুয়ারি রয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, যেটা ইডেন গার্ডেন্সে হবে। 9ই ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইটালি, এটাও ইডেন গার্ডেন্সে। 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইংল্যান্ড, এটাও ইডেন গার্ডেন্সে। এবং 17ই ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নেপাল, এটা মুম্বাইতে। যেটা বলছিলাম যে বিসিসিআই অফিসিয়ালের সঙ্গে আজকে কথা হয়েছে যে এটা কোনোভাবে কি সম্ভব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দাবিটা করছে তাদের ভেন্যু চেঞ্জ করার, তিনি পরিষ্কার বলছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি পরিষ্কার বলছেন কোনোভাবেই সম্ভব না, নেক্সট টু ইম্পসিবল। এবং ওই যেটা আগেও বললাম যে একটা গোটা টিম রয়েছে, মানে ক্রিকেট টিমের বাইরে কিন্তু একটা বিশাল টিম রয়েছে যেটা টোটালি কিন্তু হয়ে গেছে, হোটেল বুক থেকে শুরু করে ফ্লাইট বুক এবং যা যা থাকে আর কি লজিস্টিক্স সব কিন্তু অলরেডি তৈরি। তো এবার বাংলাদেশের এই দাবি, যদি বাংলাদেশ এই দাবি করে তাহলে শেষমেশ এটাও হতে পারে, কোনো কিছুই অসম্ভব নয়, বাংলাদেশ ছাড়াও হয়তো টি20 ওয়ার্ল্ড কাপ হলো অন্য কোনো বিকল্প দল হিসেবে কেউ আসবে কিনা সেটা পরের বিষয়। তবে বাংলাদেশ যদি তাদের মনোভাবে অনড় থাকে তাহলে এই দাবি আপাতত আজকের সন্ধ্যায় বা আজকের রাতে যদি তুমি প্রশ্ন করো কোনোভাবেই কিন্তু মানা সম্ভব না, এমনটা জানাচ্ছে যা সোর্স, মানে একদম স্ট্রং সোর্স যেটা জানাচ্ছে। তাই এটাই বলার বিষয় যে এই যে সিদ্ধান্ত এত কম সময়ে কীভাবে রিশাফেল হবে, কী হবে। এবং আরেকটা বিষয় যে 3টি করে ম্যাচ রয়েছে এবং তার মধ্যে একটি করে কলম্বোতে ম্যাচ রয়েছে, মানে একটি করে শ্রীলঙ্কায় ম্যাচ রয়েছে বলা ভালো। তো শ্রীলঙ্কায় ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থারও কিন্তু একটা মানে সমস্যা তৈরি হবে। সব দিক দিয়ে ঘেটে যাবে টি20 ওয়ার্ল্ড কাপ। মানে টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে 1 মাস 2 দিন বা 3 দিন, তার আগে এরকম ডামাডোল এর আগে কোনো ওয়ার্ল্ড কাপে, মানে টি20 ওয়ার্ল্ড কাপ ছেড়েই দিন, কোনো ওয়ার্ল্ড কাপে দেখেছি কিনা মনে পড়ছে না। তবে এটা সত্যিই ক্রাইসিস টাইম ক্রিকেটের জন্য। বাংলাদেশ ফিরে আসুক এটা অবশ্যই প্রত্যেকে চাইবে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের মনোভাব অনড় রাখে, এবং এটাও যেটা আমরা শুনতে পাচ্ছি যে ইউনিস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলছেন আইপিএল সম্প্রচার বন্ধ করে দেবে, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা কি করবেন, তারা আইপিএল সম্প্রচার করবে কি করবে না সেটা টোটালি ইন্টারনাল ম্যাটার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই সিদ্ধান্তে অনড় থাকে যে তারা এই ভারতবর্ষে এসে খেলবে না, তাহলে কিন্তু তাদের বিশ্বকাপ খেলাটাই মানে দোলাচলে চলে যাবে। মানে আজকে বাংলাদেশের অলরেডি দল ঘোষণা হয়েছে, তাই এটাই বলা যে এখনো বোধহয় অনেক টুইস্ট বাকি রয়েছে। আর সেটাই বলছি যে মুস্তাফিজুর এই নামটা নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটকে।
একদম, এবং বিশ্বকাপের আগেই সবটা পরিকল্পনা যেখানে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে ক্রীড়া মহল এই বিষয়টা কিভাবে দেখছে, ক্রীড়া মহলের তরফে কি প্রতিক্রিয়া আসছে? দেখো, ক্রীড়া মহলে আমি তো গতকাল বলছিলাম যে দুটো পক্ষ অলরেডি এসছে এবং একটা পক্ষ বলছে যে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্ত। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে, নিরীহ মানুষদের উপর অত্যাচার চলছে, সেই দিক থেকে দেখতে গেলে সঠিক সিদ্ধান্ত। আবার আরেকটা পক্ষ বলছে যে ক্রিকেট রাজনীতি এক করে দেওয়া উচিত নয়। এবং শশী থারুর গতকালের আমি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম, তিনি বললেন যে এই মানে নামটা মুস্তাফিজুর না হয়ে যদি অন্য কোনো নাম হতো, লিটন হতো বা অন্য কোনো সৌম্য হতো, তাহলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই? তো যাই হোক, চাপানো তো চলছে, ক্রিয়া প্রতিক্রিয়া চলবে, এটা খুব স্বাভাবিক। তবে মজার বিষয় হচ্ছে পাকিস্তান কিন্তু এখন ভীষণ এনজয় করছে, পাকিস্তান ক্রিকেটাররাও ভীষণভাবে এনজয় করছে। রশিদ লতিফ, যারা 90s ক্রিকেট দেখেছেন তারা অবশ্যই নামটার সঙ্গে পরিচিত, এবং রশিদ লতিফ বলছেন যে সারপ্রাইজিংলি ইন্ডিয়া ক্যান প্রোভাইড শেল্টার টু শেখ হাসিনা বাট ক্যান নট অ্যালাউ মুস্তাফিজুর রহমান টু প্লে ইন দ্য আইপিএল। তার মানে পরিষ্কার যে রাজনীতি ছোঁয়া কিন্তু ক্রিকেটাররাও দিচ্ছে এই মুহূর্তে, মানে পাকিস্তান ক্রিকেটাররা প্রিসাইসলি বলতে গেলে। তাই এটাই বলার যে এই যে আবহটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড গরম আবহ। এবং ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়েছে, আবার ভালোও হয়েছে, কিন্তু এমন পরিস্থিতিতে যায়নি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম মানে উইথড্র করে নেবে। তাদের আশাটাই মানে তারা বলে দেবে যে না, আমরা অন্য ভেন্যুতে খেলতে চাইছি। তাই এই মুস্তাফিজুর এই মুহূর্তে ট্রেন্ডিং গতকাল থেকে, এবং এই মুস্তাফিজুর কোথাও গিয়ে নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে দু দেশকে, এবং এটার পরিণতি যে কী হতে চলেছে এটা বলা খুব মুশকিল। আমি আবারও বলছি, আজকের রাতে যদি তুমি জিজ্ঞেস করো, আজকের স্ট্রং সোর্স বলছে এটা জাস্ট ইম্পসিবল, যেটা বিসিবি করতে চাইছে এটা সম্ভবই নয়। কারণ যেসব ইস্যুগুলো রয়েছে, মানে 3-4টে ইস্যু যেটা আমি অলরেডি বললাম, সেটার কারণে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারবে না। অলরেডি আমি যেটা আগেও বলেছি, আরও একবার বলছি, সম্প্রচার যেটা হবে প্রত্যেক দিন, সেখানে একটা ম্যাচ শ্রীলঙ্কায় এবং দুটো ইন্ডিয়াতে, তো সেক্ষেত্রেও তো সম্প্রচারগত সমস্যা হবে। তাই বেশ কিছু বিষয় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেটা নিশ্চয়ই মানে যারা যেসব কর্তারা 17 জন বোর্ড পরিচালক মিটিং ছিল আজকে, তাদের মধ্যে যারা বুঝতে পেরেছিলেন তারা কিন্তু না করেছিলেন, আপত্তি করেছিলেন, কিন্তু ওই যে যখন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করে তখন কিচ্ছু করার থাকে না, তখন যেটা তারা বলে দেবেন সেটাই করতে হবে। একদমই, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও যেটা বলছে যে অন্তর্বর্তী সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ তারা অমান্য করবে না, এবং সেই নির্দেশ মেনেই কিন্তু এই সিদ্ধান্তের পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই আলোচনা চলছে, আর অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার অন্যান্য খবরের আপডেট দেব স্পোর্টসের। ড্যামিয়েন মার্টিন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, তিনি অসুস্থ ছিলেন, কোমাতে চলে গিয়েছিলেন, তবে এবার তিনি কিছুটা হলেও সুস্থ হয়েছেন। তাকে জেনারেল বেডে দেওয়া হচ্ছে, তার পরিবারের তরফেও জানানো হয়েছে, এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, তবে লড়াইও চালিয়ে গিয়েছেন তিনি অসুস্থতার বিরুদ্ধে। জয়জ্যোতি, তিনি এখন কেমন রয়েছেন? দেখো, ডেমিয়েন মার্টিনের খেলা আমার দুর্দান্ত লাগতো। মানে যখন ব্যাটিং করতেন মনে হতো যে তাকে কেউ আউটই করতে পারবে না, এবং তিনি যে এত তাড়াতাড়ি জীবনের পিচেও আউট হবেন না এটা কোথাও গিয়ে মনে হচ্ছিল, এবং সেটাই কিন্তু হচ্ছে। মানে ডেমিয়েন মার্টিন এমন একজন ব্যাটার, যখন অস্ট্রেলিয়া ক্রাইসিস মোমেন্টে পড়তো সেই সময় হাল ধরতেন, এবং ডেমিয়েন মার্টিন নিজের জীবন যুদ্ধেও যেন হাল ধরলেন এবার। আর খুব ভালো খবর এটা ক্রিকেট অনুরাগীদের জন্য যে মিরাকুলাস টার্ন অ্যারাউন্ড ডেমিয়েন মার্টিন, যেটা তার পরিবার, তার বান্ধবী জানাচ্ছে, মিরাকুলাস টার্ন অ্যারাউন্ড ফ্রম মেনিনজাইটিস। অ্যাডাম গিলক্রিস্ট কথা বলেন তার বান্ধবীর সঙ্গে, এবং তার পরিবার আর বান্ধবী এটাই বলছেন যে এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন যথেষ্ট ভালো, এবং আগের থেকে তিনি অনেক বেটার রয়েছেন, রেসপন্ড করছেন, কথা বলতে পারছেন। ডেমিয়েন মার্টিন ফাইটার, মানে ডেমিয়েন মার্টিন এত সহজে আমাদের ছেড়ে চলে যাবেন, এত কম রানের ইনিংস খেলে, এটা হতে পারে না। তাই ক্রিকেট ভক্তদের, ক্রিকেট অনুরাগীদের প্রার্থনা কোথাও গিয়ে কাজে লেগেছে, এবং ওই যে হারা ম্যাচ জিতিয়ে ফেরার একটা যে পুরনো নেশা, ডেমিয়েন মার্টিন বোধহয় সেই আইসিইউ রুমেও ভোলেননি, এবং এই মুহূর্তে ডেমিয়েন মার্টিন নট আউট, এবং নট আউটই থাকবেন আমাদের বিশ্বাস।
একদমই। এবং টি-20 বিশ্বকাপ বাংলাদেশ এই সব নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকজনের কথা বলতে হয়, টি-20 স্কোয়াডে আমরা দেখলাম যে শুভমান গিলকে না রাখা, তা নিয়ে নানান বিতর্ক চলছে এবং তাকে নিয়ে চর্চা এখনো চলছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং তিনিও তার কথা বলেছেন। কি বলছেন জয়জ্যোতি? দেখো, রিকি পন্টিং প্রথমে যেটা বলছেন যে তিনি অবাক হয়ে গিয়েছেন যে শুভমান গিল টি-20 স্কোয়াডে নেই। সঙ্গে এটাও বলেছেন যে শুভমান গিলের মতো একজন ব্যাটারকে বসিয়ে দেওয়া এটা কিন্তু কোথাও গিয়ে সিগনিফাই করছে ভারতীয় ব্যাটিং ডেপথ, মানে কতটা ডেপথ থাকলে শুভমান গিলের মতো ক্রিকেটারকেও বসতে হচ্ছে, এটা রিকি পন্টিং বলছেন। এবং এটাই মানে ইনডাইরেক্টলি প্রশংসা করলেন না তিনি, বলা যেতে পারে ভারতীয় ব্যাটিং অর্ডারে, যে এরকম পরিমাণ ডেপথ। শুভমান গিল মানছি যে তার হয়তো ফর্ম নেই, তার যদি স্ট্যাট বলি 15 ম্যাচে 291, মানে টি-20 স্ট্যাট যদি বলি, রিসেন্ট সিরিজেও 4-0-28 দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব একটা কিছু করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও শুভমান গিল নামটা তো বড়, যিনি টেস্ট এবং ওডিআই টিমের ক্যাপ্টেন, তাকে বসিয়ে দেওয়া যায় এত দ্রুত? কিন্তু সেটা করতে পেরেছে আগারকারের নেতৃত্বাধীন এই নির্বাচক মণ্ডলী বা গৌতম গম্ভীর, এই জন্যই কারণ এই শুভমান গিল ছাড়াও যারা রয়েছেন তারাও কিন্তু দুর্ধর্ষ, এবং এটা কোথাও গিয়ে ব্যাটিং ডেপথটা বোঝাচ্ছে যে ভারতীয় ব্যাটিং ডেপথ কতটা শক্তিশালী, এটাই কিন্তু বলেছেন রিকি পন্টিং। একদমই। এবং শুভমান গিলের ইংল্যান্ড সফরের সময় যে তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেই ব্যাটিংয়ের কথাও তিনি উল্লেখ করেছেন, এবং তিনি না থাকায় রিকি পন্টিং তিনিও যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন। এবার আসি আইএসএলের খবরে। এবং দীর্ঘ একটা অনিশ্চয়তা ছিল আইএসএল কবে হবে, এবং বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন ফুটবলাররা তারাও কিন্তু এ নিয়ে আশঙ্কা করেছিলেন, অনেক অভিযোগ জানিয়েছিলেন, ফিফার দ্বারস্থ হওয়ার কথাও বলেছিলেন। আর এবার আইএসএল আগামী সপ্তাহে আইএসএল এর তারিখ ঘোষণা করা হবে। কি জানা যাচ্ছে আইএসএল নিয়ে? দেখো, এটা অবশ্যই মানে কিছুটা হলেও ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য, যে অবশেষে আইএসএল হচ্ছে। যেমনই হোক, নমনম করে হলেও আইএসএলটা হবে। এবং গতকাল তুমি একদম সঠিক বললে যে বেশ কিছু ফুটবলার কিন্তু ভিডিও বার্তা দিয়েছে এবং ফিফাকে হস্তক্ষেপ করতেও বলেছে। এবার বিষয় হচ্ছে, গতকালই যে মিটিংটা হয়, আমি সেটা বলে দিই, যে এআইএফএফ এবং আইএসএল কোঅর্ডিনেশন কমিটি হয়, তারা একটা রিপোর্ট পাঠায় এবং সেই রিপোর্টটা যায় এআইএফএফ ইমার্জেন্সি কমিটির কাছে এবং সেটাকে অ্যাকনলেজ করা হয়। আর এবার টোটালি মানে কন্ডাক্ট করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই আইএসএল। আর যা শোনা যাচ্ছে যে একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটা এখনও মানে ফাইনালাইজ হয়নি। 15 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হতে পারে। বাকি ক্লাবরা কি বলছে, তাদের কীরকম, তারা কীভাবে প্রস্তুতি নেবে, তার উপর কিন্তু এটা ফাইনালাইজ হবে। তবে ফেডারেশনের তরফ থেকে একটা ডেট গিয়েছে, সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি। আর আমরা অলরেডি গতকাল থেকেই জানি যে আগামী সপ্তাহেই একদম কোন ডেট ফাইনালাইজ হচ্ছে সেটা আমরা জেনে যাব। তবে ভালো খবর এটাই যে আইএসএল হচ্ছে, এবং নমনম করে হলেও হচ্ছে। ভারতীয় ফুটবল বাঁচুক, এইটুকুই চাইব। একদমই। সময় একেবারেই শেষ। আজকের দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে? আজকের দিস ডে দ্যাট ইয়ারে একটা টেস্ট ম্যাচের কথা মনে পড়ছে, একদম রিসেন্ট টাইমেই হয়েছে, এবং শর্টেস্ট টেস্ট বলা হয় সেটাকে। 2024 সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কেপটাউনে, আমি যদি ভুল না হই, 644 বল স্থায়িত্ব পায় সেই টেস্ট ম্যাচ, এবং মোহাম্মদ সিরাজের দুর্দান্ত সেই পারফরমেন্স, অবশেষে ভারত সেই টেস্ট ম্যাচ জেতে। শর্টেস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটের ইতিহাসে, এবং যে টেস্ট ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকায় কেপটাউনে ভারতীয় দল। একদমই। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য অনেক খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।